নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন এক গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তাঁতি বউ। গল্প পাঠে আমি অর্পিতা। নীলমণি বসাকের মেটে বাড়ির পশ্চিম দিকে প্রকাণ্ড একটা তেঁতুল গাছ আছে। গাছটা যদিও নীলমণির কোনো পূর্বপুরুষের সম্পত্তি নয়, তথাপি সারা বছর তাকে তেঁতুল কিনতে হয় না। তার বউ মুক্তা পরের গাছের তেঁতুল দিয়ে প্রত্যেক দিন স্বামীকে অম্বল রেঁধে খাওয়ায়। অম্বল রান্না করতে বিশেষ কোনো হাঙ্গামা নেই, নুন দিয়ে তেঁতুলগুলি সিদ্ধ করলেই হলো। মাঝে মাঝে অম্বলে 1 পয়সার গুড় দেওয়া হয়। সেদিন আর নীলমণি ওই পদার্থটাকে অম্বল বলে না, বলে চাটনি। বিনা পয়সার তেঁতুল গোলার মধ্যে 1 পয়সার গুড় আর আধখানা কুচনো রাঙালু দিয়ে তারা রীতিমতো চাটনি বানিয়ে খায়। মুক্তা, এ যে আজ অমৃত বানিয়েছিস রে। মুক্তা রুক্ষ স্বরে বলে। বললো যা, এই আদেখলেপনা করিস নে বাপু, যা দিয়েছি ও মুখ বুঝে খেয়ে যা। তেঁতুল গোলা জল সে হলো অমৃত। নর্দমার পাক পেলে তুই যে তাও সোনামুখ করে খাবি এও আমি জানি, আর বেশি ন্যাকামো করিস নে। নীলমণি চোখ পাকিয়ে বলে ওঠে, কি বললি? কি আর বললাম তোর মাথা আর আমার মুন্ডু। আবার নীলমণি বলে উঠল, বেশি কথা বলবি না, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো জানিস। মুক্তা রসনাকে মুক্তি দেয়। সে অত্যন্ত বদমেজাজি মেয়ে মানুষ। শুধু মুখ ছুটিয়ে সে ক্ষান্ত হয় না, কোমরে হাত দিয়ে এমন অপরূপ উদ্ধত ভঙ্গিতে সামনে ঝুঁকে দাঁড়াতে পারে যে দেখলে। কিন্তু সে কথার উল্লেখ করা মিথ্যে। নীলমণির চোখ ভোঁতা হয়ে গেছে, সে দেখতে পায় না। নইলে শুধু মুক্তার কথা নয়, তার দেহের না ছোঁয়া আঘাতেই নীলমণি থ বেড়ে যেত। নীলমণি নিহাত অপদার্থ লোক। রাত্রে ঘরখানা দিব্য অন্ধকার করে শেষ হয়, একটা প্রদীপ জ্বালাবার শখ পর্যন্ত তার নেই। মুক্তার নিশ্চিন্ত আলুথালু বেশ বেড়ার খাঁচার সূচিবেদ্য অন্ধকারে ব্যর্থ হয়ে যায়। প্রদীপ জ্বালাতে কত আর খরচ? 1 পয়সার তেল কিনলে রাত 12টা অবধি সেই প্রদীপটা জ্বলে। 12টার পর নীলমণি আর নাইবা রাত জাগলো। চাটনি না খেয়ে গুড়ের পয়সাটা তেলের পেছনে সে অনায়াসে খরচ করতে পারে, কিন্তু সে বুদ্ধি হয়তো তার মাথা থেকে তাঁত আর মাকুড় কেড়ে নিয়েছে। নরনারীর লজ্জা নিবারণ তার পেশা। কার্পণ্যের অন্ধকারে স্ত্রীর লজ্জা সে নিবারণ করে। অবশ্য মুক্তার তাতে কিছু যায় আসে না। নীলমণির ওই ছোট ছোট চোখের সোয়াগ দিয়ে তার কোনো প্রয়োজন নেই। নীলমণি যে আজও গা ঘেঁষে শোয় এই তার ঢের। আসল কথা, এই শ্রেণীর স্ত্রীলোকরা যেমন হয়, মুক্তার মায়া মমতা কম। পেটের ছেলে পর্যন্ত এদের যতদিন ছোট থাকে ততদিন তাকে শুধু এরা তীব্রভাবে ভালোবাসতে পারে। ছেলে লায়েক হলে মাতৃস্নেহের ইতি। পুরুষের পক্ষে মমতাবান হওয়া বরং সম্ভব। এদের জোরালো স্নেহ মমতার বালাই থাকলে চলে না। ভালোবাসবে কাকে? পেটের ছেলে এবং মাথার স্বামী পর্যন্ত এদের এমন ধাতু দিয়ে গড়া যে শুধু ভালোবাসাকে ভোঁতা করে এরা ক্ষান্ত হয় না, হৃদয়কে চুরমার করে ছাড়ে। স্নেহ তাদের কাছে একটা সুযোগ মাত্র। বাজারের বেশ্যার চেয়ে মুক্তার জীবনযুদ্ধ তাই বড় কঠিন।
কারণ বেশ্যার প্রেমিকের মতো অকরুণ পুরুষের সঙ্গেই তার কারবার। অথচ একটা বেশ্যার যা স্বাধীনতা আছে, মুক্তার তা নেই। মুক্তা নিজে রোজগার মন্দ করে না, যদিও নীলমণি তার অধিকাংশই নির্বিবাদে অধিকার করে বসে। সরকার বাড়ির ঠিকে কাজ করে সে মাসে 3 টাকা পায়, আর 4 আনা পায় জলখাবারে। মুক্তার গায়ে শক্তি আছে, গ্রামের অনেক খুচরো কাজ তার আয়ত্তে। ধান ভাঙতে পারে, আবার কোণে বউয়ের ঝি হয়ে তার সঙ্গে শ্বশুরবাড়িও যায়। জলপড়া আর মাদুলি বিতরণের কৌশলও মুক্তার অজানা নয়। মরবার আগে তার শাশুড়ি এই মন্ত্রতন্ত্র, দ্রব্যগুণ আর ভৌতিক ঝাঁপটি তাকেই দিয়ে গেছে। দৈব তার একেবারে হাতের মুঠোয়, তার জলপড়া আর মাদুলি একেবারে অব্যর্থ। এছাড়া মুক্তার আরও একটা উপার্জন আছে। সরকার বাড়ির ছোট কর্তা কেদার মধ্যে মধ্যে তাকে সিকিটা আদুলিটা বকশিস করে। কোনো কিছুর মূল্য বাবদ নয়, নিছক বকশিস। দাম নেবার ইচ্ছা থাকলে মুক্তা সিকি আদুলি ছুঁতোই না। কেদারের মুখের ওপর হেসে বলতো, ও তোমারই থাক ছোটবাবু, ওই সিকি আর আদুলিতে আমার কোনো কাজ নেই কো। কেদার দেয় বলেই তুচ্ছ কয়েক আনা পয়সা সে হাত পেতে গ্রহণ করে। প্রেমের বিলাসিতা তার নেই। এ তবে কী ব্যাপার? দিন কেটে যাওয়াটাই যার জীবনের একমাত্র সত্য, সে তবে কিসের খাতিরে ওই মাঝে মাঝে নির্জন দুপুরে কেদারের ঘরে অনাচারের গোপন নিমন্ত্রণ রাখতে চায়? সে স্বভাবতই ধর্মভীরু মেয়ে, নরকের ভয়ে পাপে তার রুচি কম। তবু সে কেন এ পাপ করতে যায়? ক্ষুদ্রতার কুসংস্কারে সে নিছক নাতি বউ, ছোট জাত। ছোট দুখানা মেটে ঘরে ভাঙা হাঁড়ি, ছেঁড়া কাপড় ও নোংরা বিছানা ও ছোটলোক স্বামী নিয়ে তার দিন কাটে। মানুষের কাছে তার কোনো সম্মান নেই, সুবিচার পাওনা নেই। সংসারে সে সবচেয়ে অশক্ত, দুর্বল। সমাজের আইন কানুনগুলি পর্যন্ত তার জন্য শিথিল। এমনই সাধারণ তার তুচ্ছতা। পাপ সে অনায়াসে করতে পারে, সেজন্য কারোর কিছু আসে যায় না। বিনা আড়ম্বরে সকলে স্বীকার করে নেয় যে পাপ করাই ওর পক্ষে স্বাভাবিক। ওতে বিস্ময়ের কিছু নেই, ও নিয়ে ব্যস্ত হওয়ারও কোনো প্রয়োজন নেই। কেদারের কথা জানাজানি হয়ে গেলে সরকার বাড়ি থেকে অবশ্যই মুক্তাকে তাড়িয়ে দেবে, কিন্তু সমস্ত জেনে শুনে সঙ্গে সঙ্গে তাকে কাজে দিতে রায়বাবুরাও এতটুকু দ্বিধা করবে না। ওরা সবাই ওই রকমই বাবু, অত বাঁচতে গেলে ঝি রাখা চলে না। মুক্তার তুলনায় কেদার আকাশের মানুষ, দেবতার সামিল। সে কথা বললেই কি মুক্তার বর্তিয়ে যাওয়া উচিত নয় কি? কি পরিষ্কার পরিচ্ছন্ন কেদারের ঘর, কি চকচকের টেবিল চেয়ার, কি ধপধপে বিছানা, ময়ূষিয়রি পালঙ্ক, কাঁচের আলমারিতে কত বই। ঘরে ঢুকে দাঁড়াতেই মুক্তার কেমন যেন লাগে। নেতা বলিয়ে মেঝে পরিষ্কার করার অধিকার পাওয়াটাই তার যেন অনেক তপস্যার ফল। কেদার যখন আয়নার সামনে দাঁড়িয়ে মুখের সাবানের ফেনা মেখে দাড়ি চাচে, মুক্তার ইচ্ছে হয় তার পায়ের কাছে গড়াগড়ি দিয়ে এই জীবনটা সার্থক করে নিতে। সুতরাং অর্থের জন্য নয়, প্রেমের জন্যও নয়, শুধুমাত্র অবস্থার পার্থক্যর জন্য মুক্তা কেদারের দাসী হয়েছে। অন্য সময় কেদারকে সে খুব ভয় করে, কিন্তু খিল দেওয়া ঘরের মধ্যে সে অনেকটা স্বাধীন। নিজেই আঁচলে পা মুছে খাটে উঠে শুয়ে পড়ে, আর চোখে কেদারের দিকে চেয়ে মুচকি মুচকি হাসে। কেদারের স্পর্শ এড়াতে দেওয়ালের দিকে সরে যায়। নারী কিনা 1.5 হাত দূরত্ব সৃষ্টি করে নিজেকে দুর্লভ করার সুখ পায়। কয়েক সেকেন্ডের খেলা, আর এক কোণা আত্মমর্যাদা। সুতরাং
মুক্তার মধ্যে যথেষ্ট জটিলতা আছে। ভাগ্য তাকে অন্ধভাবে একদিকে ঠেলে নিয়ে যায় না। তার জীবনের ঘটনাবলীর মধ্যে কারণ ও যুক্তি শৃঙ্খলা আবিষ্কার করা যায়। হীন অবস্থায়, দুর্বলতায় অতি আগ্রহে কেদারকে সে গ্রহণ করেছে এবং কেদারের কাছে যত দূর সম্ভব তুচ্ছ হবার তা হয়েছে। কিন্তু এটাই কি তার কাম্য? যত অবহেলার সঙ্গে কেদার তাকে গ্রহণ করে, কেদারের প্রতি মুক্তার ভক্তি ততই বেড়ে যায়। কেদারের কাছে অপমান পাওয়াটাই তার কাছে একটা সুখ। কেদার ছিল বিপত্নিক। অনেক দিন ধরে আত্মীয় স্বজন আবার তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কেদার রাজি হয়নি। বউ নিয়ে সে সুখী হতে পারে না। মদ খেলে বউ কাঁদত, মারলে মূর্ছা যেত। সে ছিল ভারী মৃদু, ভারী কোমল মেয়ে, বাপের আহ্লাদি আর সুন্দরী। টানা চোখ দুটি তার দিন রাত্রি জলে ছলছল করত। তাছাড়া তার ছিল অসুখ। অসুখের জন্য তার মুখে এমন একটা অদ্ভুত বিবর্ণতা ফুটে থাকতো যে সেদিকে তাকালে পৃথিবী শুদ্ধ সকলের একথা মনে হওয়ার সম্ভাবনা ছিল যে তাদেরই অত্যাচারে মেয়েটি নীরবে অকথ্য যন্ত্রণা ভোগ করে যাচ্ছে। বড় বউ বলতো, এমন না হলে বউ, পুষতে কোনো খরচ নেই, পাখির আহার খায় আর ঝি চাকরানির মতো খাটে। তারপর গলা নামিয়ে আবার বলতো, পড়েছেও তেমন গোয়ারের হাতে, ও পারি না বাবা। ওই বউ নিয়ে ভুগে ভুগে বউ সম্বন্ধে কেদারের মনে ভয় ঢুকে গিয়েছিল। বউকে যন্ত্রণা দিয়ে তার কষ্টের সীমা থাকতো না, কিন্তু সে নিষ্ঠুরতা তার নেশার মতো হয়ে উঠেছিল। না হলে চলতো না। বউকে না কাঁদালে রাত্রে তার ঘুম আসতো না। মনে হতো জীবনের কোথাও যেন কোনো ফাঁক রয়ে গেছে। পাশের ওই ক্ষীণ নির্জীব প্রাণীটাকে দেহ মনে নির্যাতিত করতে না পারলে বেঁচে থাকার সুখ নেই। সত্যি বলছি, আজ না আমার জ্বর হয়েছে। তুমি তুমি বিশ্বাস না হয় আমার কপালে হাত দিয়ে দেখো। কপালে হাত দেবার ঢের আগে জ্বরের সংবাদ কেদার পেয়েছে। গা যেন পুড়ে যাচ্ছে। কিন্তু কেদার বলে উঠল, কই জ্বর? বউ হু হু করে কাঁদত। আহ, এই অদ্ভুত উচ্ছ্বাসের সঙ্গে বউ তার কাঁদত। জেনে শুনে তুমি তুমি বলছো জ্বর নেই? মা গো, মা কালী দিব্যি করে বলছি, আমার না ভীষণ জ্বর হয়েছে। যন্ত্রণায় আমি আর পাচ্ছি না গো। আমি মনে হচ্ছে মরে যাবো এক্ষুনি। নিত্য, মা কালীর নাম নিতে তোমার এতটুকু লজ্জা হয় না? কেদার যেন উদ্ধত ধ্বংস অনিবার্য। বউয়ের কি সে চাপা মিনতি আর দয়া ভিক্ষা কে শুনবে? সে সকরণ প্রতিবাদ স্তব্ধ করে দিতে গোটা 2 কিল, গোটা 4 চর আর একটু চুল ধরে টানাই যথেষ্ট ছিল। অপমৃত্যুর পর সারা রাত্রিব্যাপী পেট হয়ে থাকার অভিজ্ঞতা কেদারের একদিনের নয়। জ্বরে বেহুশ বউকে লাথি মেরে খাটের নিচে ফেলবার পর সমস্ত রাত বুকের চিতা তার নিভত না। সে কি নির্মম পাশবিক বিলাসিতা, অর্থহীন এক খেয়াল। ধাতে সহ্য হবে না এই ভয়ে কেদার এতকাল আর বউ চায়নি। কিন্তু এবার সে রাজি হয়ে গেছে। রাজি না হয়ে উপায় ছিল না। পাত্রী বড় বউয়ের ছোট বোন। বড় বউয়ের বাবার আর কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু সম্পত্তি আছে অনেক। খবরটা শুনে মুক্তা বিশেষ খুশি হলো না। রাগে আর হিংসে সারা দিন তার বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। নীলমণির সঙ্গে সে এমন ঝগড়া করলো যে নীলমণিও শেষ পর্যন্ত বিস্মিত ও ভীত হয়ে চুপ করে গেল।
কাজ শেষ হলে দুপুরবেলা চুপি চুপি মুক্তা একবার কেদারের ঘরে উঁকি মারতে আসলো। আমি বাড়ি যাচ্ছি ছোটবাবু। ছোটবাবু বলে উঠল, হ্যাঁ যা। ঘরে ফিরে মুক্তার ইচ্ছে হতে লাগলো একটা ভয়ানক কিছু সে করে বসে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তাঁতি বউয়ের দ্বিতীয় পর্বের সাথে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।